প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা কঠিন মনে করে অনেকে বাদ দিয়ে দাও। খুবই সহজ একটা অধ্যায়, মাত্র 20 মিনিটে প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা খুব গুছিয়ে তোমাদেরকে বোঝাই দিব। আগে যদি কখনো পড়া নাও থাকে, তারপরে এই অধ্যায় বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আলোচনা শুরু করা যায়। অধ্যায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? অধ্যায়ে 9টা গুরুত্বপূর্ণ প্রাণীদের পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। একটা পর্বের নাম হলো পরিফেরা, 1 নম্বর পর্ব। এই পর্বের এক্সাম্পল হলো স্পঞ্জ। সাধারণত এই প্রাণীগুলো খুবই দুর্বল, পানিতে বাস করে, সাধারণত নদী বা পুকুরের তলদেশে বাস করে। প্রাণীগুলোকে ধরে তুমি যদি চাপ দাও, ভেতর থেকে পানি বেরিয়ে আসে। আমরা গা ঘষি না যে স্পঞ্জ দিয়ে, সেই স্পঞ্জের মতো এরা দেখতে, তাই নাম হলো স্পঞ্জ। 2 নম্বর পর্বের নাম হলো নিডারিয়া। নিডারিয়া পর্বের উদাহরণ হলো হাইড্রা। হাইড্রা হচ্ছে একটা জলজ প্রাণী। হাইড্রা, জেলিফিশ, গায়ে কাঁটা আছে এরকম প্রাণীগুলো নিডারিয়া পর্বের সদস্য। এরাও সাধারণত পানিতেই বাস করে। প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব। এর এক্সাম্পল হলো ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি। এর শরীরটা খুব চ্যাপ্টা হয়। নেমাটোডা 4 নম্বর পর্ব। এর উদাহরণ হচ্ছে গোল কৃমি। গোল কৃমির শরীরটা গোল হয়, মানে দেহটা দলার মতো না, দেহ লম্বাও হতে পারে, কিন্তু এই যে কলম যেমন গোল হয় না, কলমের দেখো প্রস্থটা যেমন গোল, গোল কৃমিগুলো এরকম গোল হয়। এই যে কলমের মতো, প্রস্থের মতো গোল, বুঝছো? প্রস্থের বিবেচনায় গোল কৃমি নাম দেওয়া হয়েছে, শেপের বিবেচনায় না। তারপরে চলো, 5 নম্বর পর্বের নাম হলো মলাস্কা। মলাস্কার এক্সাম্পল হলো শামুক। এদের শরীরটা তুলনামূলক নরম হয়। 6 নম্বর পর্বের নাম হলো অ্যানিডিডা। এর এক্সাম্পল হলো কেঁচো, যোগ, এরাও হবে। তারপরে হচ্ছে 7 নম্বর পর্বের নাম হলো আর্থোপোডা। আর্থোপোডাতে যত পোকামাকড় রয়েছে সবাই থাকে, যেমন মশা এক্সাম্পলে লিখেছে, ঘাসফড়িং হতে পারে। 8 নম্বর পর্বের নাম হলো একাইনোডার্মাটা। সাধারণত তারা মাছ এটার এক্সাম্পল। তারা মাছ সাগরে বাস করে। একাইনোডার্মাটা পর্বের সব প্রাণী সাগরে বাস করে। 9 নম্বর পর্বের নাম হলো করডাটা। করডাটা এরা মোটামুটি হচ্ছে মেরুদণ্ডী হয়। মানুষ হচ্ছে করডাটার সদস্য। এছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, সাপ, এরাও হলো করডাটার সদস্য। করডাটার আবার একটা বিস্তারিত শ্রেণীবিন্যাস আছে, পরে সেটা আমাদের জানতে হবে। এই যে 9টা পর্ব, এই 9টা পর্ব নিয়েই কিন্তু আমরা পড়াশোনা করব। প্রথমে আমরা প্রাণীদের দেহের সংগঠন সম্পর্কে জানব। এদের দেহটা কি দিয়ে গঠিত তোমরা মনে রাখবে। অনেকগুলো কোষ একত্রিত হয় টিস্যু গঠন করে, অনেকগুলো টিস্যু একত্রিত হয় অঙ্গ গঠন করে, অনেকগুলো অঙ্গ একত্রিত হয় তন্ত্র গঠন করে। যেমন অনেকগুলো কোষ মিলে নাকের এক চিমটি মাংস তৈরি করলো, নাকের একটা চামড়া তৈরি করলো, এদেরকে বলি টিস্যু। অনেকগুলো চামড়া মাংস মিলে পুরো নাক গঠন হলো, নাকটাকে বলি আমরা হলো অঙ্গ। এখন নাক, শ্বাসনালী এবং ফুসফুস মিলে আমরা শ্বাস প্রশ্বাস করি, এটাকে বলা হয় কিন্তু শ্বসনতন্ত্র। বুঝছো? এই হচ্ছে বিষয়। এখন কোন প্রাণীদের শরীরের সংগঠনটা কেমন, কোন প্রাণীদের দেহের মধ্যে কি কি পাওয়া যায়, সেটা একটু আমাদের জানতে হবে। পরিফেরা পর্বের প্রাণীদের শরীরে শুধু কোষ পাওয়া যায়। 1 নম্বর পর্ব শুধু একটাই জিনিস পাওয়া যায়, কোষ পাওয়া যায়। নিডারিয়া 2 নম্বর পর্ব, এর মধ্যে কোষ এবং টিস্যু দুটা জিনিস পাওয়া যায়, এই কোষও পাওয়া যায়, টিস্যুও পাওয়া যায়। প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব, এর শরীরে কোষ, টিস্যু, অঙ্গ সব পাওয়া যায়। কোষ, টিস্যু, অঙ্গ সব পাওয়া যায়, এখানে শুধু টিস্যু এবং অঙ্গ লেখা হয়েছে। তারপরে দেখো নেমাটোডা 4 নম্বর পর্ব, এর শরীরে কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র সব পাওয়া যায়। কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র সব পাওয়া যায় নেমাটোডাতে। মলাস্কা থেকে শুরু করে করডাটা পর্যন্ত সবার শরীরেই কিন্তু অঙ্গতন্ত্র পাওয়া যায়। বুঝছো? মানুষের শরীরে, যে করডাটা মানে মানুষ, মানুষের শরীরে কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র সবই আছে। এটা কেন তোমরা পড়বে? কারণ যে কোনো পর্ব থেকে যদি কোনো বৈশিষ্ট্য লিখতে বলে, দেখো খুব সহজে কিন্তু তুমি 9টা পর্বের জন্য 9টা বৈশিষ্ট্য পড়ে ফেললে। ধরা যাক হাইড্রার একটা বৈশিষ্ট্য লিখতে বললো, তুমি এটা লিখে দিতে পারবে। হাইড্রা হলো কোষ এবং টিস্যু দ্বারা গঠিত একটা প্রাণী। ধরো গোলকৃমির জন্য একটা বৈশিষ্ট্য আসতো, তুমি লিখতে পারবে এরা হলো অঙ্গতন্ত্র দ্বারা গঠিত একটা প্রাণী। মানুষ কেমন? মানুষ অঙ্গতন্ত্র দ্বারা গঠিত প্রাণী। দেখো একবারে আমরা 9টা বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেলতে পারলাম। আবার আরেকটা জিনিস আমরা পড়বো, ভ্রূণের বিকাশ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তোমরা জানো যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে একটা এককোষীয় অবস্থা। তারপর দেখো জাইগোটের মধ্যে বিভাজন হয় অনেকগুলো কোষ তৈরি হয়, মোটামুটি 8টা থেকে 16টা কোষ হয়। এ দশার নাম মরুলা। তারপর দেখো ভেতরে একটা গর্ত, এরকম অবস্থা সৃষ্টি হয়। ভেতরে গর্ত আর চারপাশে অনেক কোষ, এরকম দশার নাম হলো ব্লাস্টুলা দশা। ঠিক আছে? জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, এই 3টা দশা, এই বিভাজনের পদ্ধতিটাকেই বলা হয় কিন্তু ক্লিভেজ। আচ্ছা, ক্লিভেজ হলো। তারপর ভ্রূণের মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়। দেখো ভ্রূণের ভেতরে একটা লেয়ার, বাইরের দিকে লেয়ার। ভ্রূণের লেয়ার হলে কিন্তু সেটাকে বলা হয় গ্যাস্টুলা দশা। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, সামনে পড়াতে গিয়ে কাজে লাগবে। এবার তোমরা দেখো ভ্রূণের স্তর কয়টা, এর উপর ভিত্তি করে কিন্তু প্রাণীদের একটা শ্রেণীবিন্যাস আছে। দেখো এই যে একটা ভ্রূণ, এই ভ্রূণে ভেতরের দিকের একটা স্তর আছে যার নাম হলো এন্ডোডার্ম। এই ভ্রূণের বাইরের দিকের একটা স্তর আছে যার নাম হলো একটোডার্ম। আর 2 লেয়ারের মাঝে এগুলো তরল পদার্থ আছে যাদের নাম হলো মেসোগ্লিয়া। এই ভ্রূণের কিন্তু অ্যাকচুয়ালি 2টা স্তর, বুঝছো? মেসোগ্লিয়া কোনো স্তর না, এটা একটা তরল পদার্থ। এই ভ্রূণের কিন্তু 2টা স্তর, বাইরে আছে একটোডার্ম আর ভেতরে আছে হলো এন্ডোডার্ম। এরকম প্রাণী যারা, তাদেরকে বলে দ্বিস্তরী প্রাণী। এরকম ভ্রূণগুলোকে বলা হয় দ্বিস্তরী ভ্রূণ। বুঝছো? ভ্রূণের যদি 2টা স্তর থাকে, একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকে,
তাহলে তাদেরকে বলে দ্বিস্তরী। এখন এই ভ্রূণটা দেখো তো, এই ভ্রূণে কিন্তু তিনটা স্তর। এই যে দেখো, বাইরের দিকের স্তরের নাম হলো একটোডার্ম, ভেতরের এই হলুদ স্তরটার নাম হলো এন্ডোডার্ম, আর মাঝের এই সবুজ লেয়ারটার নাম হলো মেসোডার্ম। দেখছো, ভ্রূণে দুটা স্তর থাকতে পারে, আবার ভ্রূণে তিনটা স্তরও থাকতে পারে। এবার খেয়াল করো, পরিফেরা 1 নম্বর পর্ব, তো এর ভ্রূণে মাত্র একটা স্তর আছে, অনেক সময় এটাকে স্তরবিহীনও বলা হয়। নিডারিয়া 2 নম্বর পর্ব, এর শরীরের মধ্যে দুটা স্তর আছে, ভ্রূণের মধ্যেও দুটা স্তর। এই যে হাইড্রার ভ্রূণের মধ্যে দুটা স্তর, বুঝছো, ভেতরের একটা স্তর এবং বাইরের একটা স্তর। খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে, আবার তুমি বৈশিষ্ট্যতেও লিখতে পারবে। নিডারিয়া পর্বের প্রাণীরা হলো 2 স্তরী হয়। প্লাটিহেলমিনথিস, এর ভ্রূণের মধ্যে 3টা স্তর আছে। তারপরে দেখো নেমাটোডা বা গোলকৃমি, এর ভ্রূণেও 3টা স্তর আছে এরকম। তারপরে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, প্রত্যেকের ভ্রূণেই কিন্তু 3টা করে স্তর রয়েছে। আমরাও কিন্তু ত্রিস্তরী। দেখো, আবার কিন্তু একবারেই তুমি 9টা বৈশিষ্ট্য পড়ে ফেললে। পরিফেরা 1 স্তরী, নিডারিয়া 2 স্তরী, প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু 3 স্তরী। তবে প্লাটিহেলমিনথিসের একটু সমস্যা আছে। প্লাটিহেলমিনথিস 3 স্তরী হওয়া সত্ত্বেও বাইরের দিকের যে স্তরটা তার নাম একটোডার্ম সঠিকভাবে থাকে, ভেতরের যে স্তরটার নাম এন্ডোডার্ম এটাও ঠিক মতো থাকে। কিন্তু নর্মালি 3 স্তরীর মাঝখানে মেসোডার্ম থাকার কথা, এর মেসোডার্মের পরিবর্তে কিছু দেখো ঢিলা ঢালা কোষ আছে। স্তরটার নাম হলো মেসেনকাইমা। মেসোডার্মের পরিবর্তে মেসেনকাইমা থাকে। এটা একটু প্লাটিহেলমিনথিসের সমস্যা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ভ্রূণ স্তরের পড়াটা আমরা পড়ে ফেললাম। এবার আমরা একটু সিলোম নিয়ে পড়াশোনা করব। সিলোম ব্যাপারটা কি দেখো, এই ভ্রূণটাও কিন্তু একটা 3 স্তরী ভ্রূণ, বুঝছো, এই ভ্রূণটা একটা 3 স্তরী ভ্রূণ। এটা হলো বাইরের স্তর, নাম হলো একটোডার্ম। আর এই যে হলুদ রঙের স্তরটা, এটা একটা ভেতরের স্তর, নাম হলো এন্ডোডার্ম। আর এই যে দেখো সবুজ রঙের লেয়ারটা, এটার নাম হলো মেসোডার্ম। এখানে হয়েছে কি দেখো, মেসোডার্মের মধ্যে একটা গহ্বর, মেসোডার্মের মধ্যে একটা গহ্বর সৃষ্টি হয়েছে। তোরা মনে রাখবে, মেসোডার্মের মধ্যে এই গহ্বরটাকে কিন্তু আমরা বলি হলো সিলোম। তাহলে 3 স্তরী প্রাণীদের মেসোডার্মের মধ্যে কোনো গহ্বর, সেটা যদি ভিসেরাল পেরিটোনিয়াম, এই যে এই আবরণটার নাম আবার ভিসেরাল পেরিটোনিয়াম, ভিসেরাল পেরিটোনিয়াম দ্বারা আবৃত হয়, তখন সেটাকে বলা হয় সিলোম। আবার বোঝো সিলোম কি। সিলোম হচ্ছে 3 স্তরী প্রাণীদের ভ্রূণের এই যে মেসোডার্মের মধ্যে একটা গহ্বর, সেই গহ্বরটা আবার পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত। তাহলে এই গহ্বরটাকে বলবো আমরা সিলোম। ভ্রূণ অবস্থায় সিলোম থাকে, বুঝছো, যখন আমরা বড় হই তখনই কিন্তু আমাদের সিলোম থেকেই যায়। এই যে আমরা বড় হয়েছি, এটা আমাদের হলো দেহ প্রাচীর বা গায়ের চামড়া, আর এগুলো আমাদের নাড়িভুঁড়ি। আমাদের পেটের নাড়িভুঁড়ির ফাঁকে ফাঁকে অনেক ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকেও বলা হয় সিলোম। তার মানে ভ্রূণের যে মেসোডার্মের সিলোমটা আমরা বড় হলে আমাদের নাড়িভুঁড়ির মাঝে মাঝে ওই ফাঁকা জায়গা গঠন করে। আমাদের পেটের নাড়িভুঁড়ির মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গার নামই হলো সিলোম। আচ্ছা, এখন সিলোম কোন প্রাণীদের আছে কোন প্রাণীদের নাই, এখান থেকে প্রচুর এমসিকিউ হয়। আবার এখান থেকে তুমি বৈশিষ্ট্যও লিখতে পারো, কোনো পর্ব থেকে যদি বৈশিষ্ট্য আসে সেটাও তুমি লিখতে পারবে। যেমন পরিফেরা, পরিফেরাতে 1 স্তরী, এদের ভ্রূণের তো একটা মাত্র স্তর, এর সিলোম থাকবে না, কারণ সিলোম থাকার সত্ত্বেই হচ্ছে 3 স্তরী হওয়া লাগবে। 3 স্তরী হওয়া লাগবে, মেসোডার্ম থাকা লাগবে, মেসোডার্মের মধ্যে গহ্বর থাকা লাগবে, এটাই তো সিলোমের শর্ত। পরিফেরা হচ্ছে 1 নম্বর পর্ব, 1 স্তরী। 1 স্তরীতে তো এই জন্য সিলোম নাই। নিডারিয়া হলো 2 নম্বর পর্ব, এটা দ্বিস্তরী, এদেরও কোনো সিলোম নাই। প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব, এরা 3 স্তরী। হিসেব মতো 3 স্তরী প্রাণীদের সিলোম থাকার কথা, কিন্তু প্লাটিহেলমিনথিসেরও কোনো সিলোম নাই, এটা মনে রাখবে। প্লাটিহেলমিনথিস 3 স্তরী হওয়া সত্ত্বেও সিলোম নাই। এর কারণ হলো প্লাটিহেলমিনথিসের 3 স্তরী হওয়া সত্ত্বেও এদের মাঝখানের যে স্তরটা মেসোডার্মটা মেসোডার্মের মতো নয়, একটু অন্যরকম, একটু ঢিলা ঢালা কোষ দ্বারা গঠিত, মেসেনকাইমা দিয়ে গঠিত। এই জন্য প্লাটিহেলমিনথিসেরও কোনো সিলোম নাই। নেমাটোডা 4 নম্বর পর্ব, এটা 3 স্তরী, এর সিলোম আছে, কিন্তু সিলোমটাকে বলা হয় অপ্রকৃত সিলোম। এরকম কেন? কারণ হয় কি, এই নেমাটোডাদের সিলোম থাকে, গহ্বর থাকে, কিন্তু গহ্বরের যে আবরণটা না, এই আবরণটা সঠিকভাবে থাকে না। এই জন্য 4 নম্বর পর্ব নেমাটোডাটাকে বলা হয় অপ্রকৃত সিলোমযুক্ত। 5 নম্বর পর্ব হলো মলাস্কা, প্রকৃত সিলোমযুক্ত। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, মানুষ পর্যন্ত আমরা সবাই হলো প্রকৃত সিলোমযুক্ত। ঠিক আছে, তাহলে কার সিলোম কেমন, এটা থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয়, আশা করি তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। ওকে, তাহলে চলো এবার আরেকটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে প্রতিসাম্যতার ভিত্তিতে শ্রেণীবিন্যাস। কোন প্রাণীদের শরীরটাকে কিভাবে তুমি সমানভাবে কাটতে পারো, সেটাই হচ্ছে তার প্রতিসাম্যতা। যেমন আমাকে তুমি এই বরাবর কাটলে দুটা সমান ভাগ হবে। প্রতি মানে হলো একে অপরের, সাম্যতা মানে হলো সমান। এমনভাবে কাটতে হবে যাতে করে ভাগগুলো একে অপরের সমান হয়, এটাই হলো প্রতিসাম্যতা। তুমি যদি মানুষকে এই বরাবর কাটো, তাহলে মানুষের শরীরে দুটো সমান ভাগ হবে। এরকম প্রতিসাম্যতাটাকে বলা হয় কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, বুঝছে, যে মানুষকে এই বরাবর কাটলে দুপাশে দুটো সমান ভাগ হবে। আরো অনেক প্রাণী আছে দেখতে, বুঝছে, এরকম গোল, একে তুমি কেন্দ্র বরাবর কাটলে সমান ভাগ হবে, কেন্দ্র বরাবর কাটলেই সমান ভাগ হবে, যে দিক থেকে তুমি কাটো সমান ভাগ হবে।
এটাকে বলে গোলীয় প্রতিসাম্য। আবার কিছু প্রাণী আছে যেমন শামুক, বুঝছো, একে কোনোভাবে কেটেই তুমি সমান ভাগ করতে পারবে না, এটাকে বলে অপ্রতিসাম্য। এবার অরীয় প্রতিসাম্য সম্পর্কে আমরা একটু ধারণা নিব। অরীয় প্রতিসাম্য প্রাণী যেগুলা তারা অনেকটা এরকম হয়, দেখো এই বোতলটার মতো, বুঝছো, এর যে ব্যাসটা আছে না, এর যে পরিধিটা আছে, পরিধিটা কিন্তু সুন্দর গোল, কিন্তু প্রাণীগুলো হবে লম্বা এরকম সিলিন্ডারের মতো। তো তুমি কি করবে, একে লম্বা বরাবর কেটে কিন্তু তুমি সমান ভাগ করতে পারবে। লম্বা বরাবর যদি ইচ্ছে মতো ভাগ করা যায় সেটাকে বলা হয় অরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় কখন বলবো, যাকে এই লম্ব বরাবর দুইবার কাটা যায় তাদেরকে বলা হয় দ্বিঅরীয়। লম্ব বরাবর অনেকবার কাটা গেলে অরীয়, আর লম্ব বরাবর জাস্ট একবার, আর এই দিক বরাবর আরেকবার, দুইবার যদি কাটা যায় তখন তাকে বলা হয় দ্বিঅরীয়। এই হচ্ছে প্রতিসাম্যতার কাহিনী। এক্সাম্পলগুলো একটু মুখস্থ করে নিও, প্রতিসাম্যতা থেকেও কিন্তু সিকিউ আসে। আচ্ছা, এবার চলো আমরা ওই যে 9টা পর্ব আছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। 1 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীগুলোকে স্পঞ্জ বলা হয়। শরীরটা দেখো একটা জায়গায় এরকম আবদ্ধ আছে, তার মানে কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নাই। পরিফেরা পর্বের প্রাণীদের গায়ে অনেক ছিদ্র আছে, ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। পরিফেরা পর্বের প্রাণীটাকে যদি কেটে নিয়ে এসে তুমি মাইক্রোস্কোপে দেখো তাহলে দেখা যাবে এদের গায়ের মধ্যে কিছু ছিদ্র আছে, এই যে এগুলোই সেই ছিদ্র, এদের নাম হলো অস্টিয়া। উপরের দিকে একটা বড় মুখ আছে, মুখটার নাম হলো অস্কুলাম। দেহের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটাকে বলা হয় স্পঞ্জোসিল। যেটা হয় এই অস্টিয়া নামে ছিদ্র দিয়ে পানি ঢুকে স্পঞ্জোসিল দিয়ে অস্কুলাম দিয়ে বাইরে বেরিয়ে যায়, এভাবে পানি চলাচল করে। এই জিনিসটাকে বলা হয় নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। এদের দেহে 2টা লেয়ার আছে, দেহের বাইরের লেয়ারটাকে বলা হয় পিনাকোডার্ম এবং দেহের ভেতরের লেয়ারটাকে বলা হয় কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম লেয়ারে কিছু ছোট ছোট কোষ আছে, এই কোষগুলোর নাম কোয়ানোসাইট। আমাদের গায়ের মধ্যে যেমন হাড্ডি এবং মাংস থাকে, পরিফেরা পর্বের প্রাণীদের গায়ে হাড্ডির পরিবর্তে কিছু কাঁটা থাকে, কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল। আমাদের গায়ে যেমন মাংস থাকে তার পরিবর্তে পরিফেরা পর্বের প্রাণীদের কিছু তন্তু থাকে যাদের নাম হলো স্পঞ্জিন। এই হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের সব বৈশিষ্ট্য। এবার চলে নিডারিয়া পর্ব। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের উদাহরণ। হাইড্রার বেলায় দেখা যায় যে ভ্রূণের 2টা লেয়ার, ভ্রূণের বাইরের লেয়ারটার নাম হলো একটোডার্ম আর ভ্রূণের ভেতরের লেয়ারের নাম হলো এন্ডোডার্ম। 2 লেয়ারের মাঝে তরল পদার্থ আছে যাদের নাম হলো মেসোগ্লিয়া। এটা ছিল ভ্রূণ। ভ্রূণটা যখন বিকাশ লাভ করে তখন পূর্ণাঙ্গ একটা হাইড্রা তৈরি হয়। হাইড্রার দেহের বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস। দেখো ভ্রূণের বাইরের লেয়ারের নাম একটোডার্ম, সেখান থেকে দেহের বাইরের লেয়ার তৈরি হয় যার নাম হলো এপিডার্মিস। ভ্রূণের ভেতরের লেয়ারের নাম হলো এন্ডোডার্ম, দেহের ভেতরের লেয়ারের নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। 2 লেয়ারের মাঝে যে মেসোগ্লিয়া নামের তরল ছিল, এখানেও দেখো মেসোগ্লিয়া নামের তরলটা আছে। হাইড্রার দেহের ভেতরে কোনো নাড়িভুঁড়ি নাই, বরং এরকম একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার নাম হলো সিলেন্টেরন। সিলেন্টেরন দিয়ে সে খাদ্য হজম করে, এই জন্য সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। হাইড্রার গা ভর্তি এক ধরনের কাঁটা থাকে, বুঝছো, এই যে দেখো কাঁটা, এই কাঁটাটাকে বলা হয় নেমাটোসিস্ট। আর এই কাঁটাটা যে কোষের ভেতরে থাকে সেই কোষটাকে বলা হয় নিডোসাইট। এই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এবার চলো প্লাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমিদের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো। তাদের শরীরটা কিন্তু অনেক লম্বা এবং খুবই চ্যাপ্টা হয়। দেখো শরীরের শীর্ষের দিকে কিছু এরকম চোষক থাকে বা সাকার থাকে, এগুলো দিয়ে তারা খাবার চুষে খায়। এবং মাথার দিকে কিছু হুক থাকে, এদের মাধ্যমে তারা পোষক কোষে আটকে থাকতে পারে। ধরো যাক তোমার পেটে এসে আটকে থাকবে এই হুক ব্যবহার করে। এদের দেহের মধ্যে অনেক খণ্ড থাকে, খণ্ডগুলোকে বলে প্রোগ্লোটিড। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে এদের দেহের মধ্যে শিখা কোষ বলে এক ধরনের কোষ থাকে, দেখতে অনেকটা আগুনের শিখার মতো, এই জন্য নাম হলো শিখা কোষ। শিখা কোষ দিয়ে তারা কি করে, তারা রেচন করে। এই মোটামুটি এদের বৈশিষ্ট্য। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আমরা শুরুতেই পড়েছি, যেমন এদের শরীরের মধ্যে কোষ, টিস্যু আর অঙ্গ আছে, তন্ত্র নাই। এদের শরীরের মধ্যে একটোডার্ম, ইন্ডোডার্ম আছে, কিন্তু মেসোডার্ম নাই। মেসেনকাইমা বলে একটা স্তর আছে, একটু আগে কিন্তু আমরা পড়লাম। এদের শরীরে কিন্তু কোনো সিলোম নাই। এই বৈশিষ্ট্যগুলো তোমরা অ্যাড করে দিও। নেমাটোডা পর্ব দেখো, নেমাটোডা পর্বের এক্সাম্পল তোমরা জানো, এদেরকে গোলকৃমি বলা হয়। দেহের যে প্রস্থটা সেটা অনেকটা গোল দেখতে, এই জন্য গোলকৃমি। দেখো এই যে এখানে 2টা কৃমি আছে, এটা মনে করো হলো নারী কৃমি বা স্ত্রী কৃমি, বুঝছো, এটা হলো স্ত্রী কৃমি আর এটা হচ্ছে একটা পুরুষ কৃমি। তোমরা দেখো তো পুরুষ কৃমি এবং স্ত্রী কৃমি কিন্তু দেখতে আলাদা। নারী এবং পুরুষ যদি দেখতে আলাদা হয়, এই জিনিসটাকে কিন্তু বলা হয় যৌন দ্বিরূপতা। তাহলে এদের যৌন দ্বিরূপতা রয়েছে। এদের শরীরের উপর কিউটিকল নামক এক ধরনের চর্বির আবরণ থাকে। দেহটাতে ইলাস্টিন বলে এক ধরনের প্রোটিন থাকে, এই জন্য টেনে শরীরটাকে লম্বা করা যায়। এবং এদের দেহের ভেতরে দেখো লম্বা পরিপাকনালী আছে। এরা নিজেরাও দেখতে কিন্তু লম্বা, আবার এদের মধ্যে লম্বা পরিপাকনালী আছে, এই জন্য এদেরকে বলে নলের ভেতরে নল। একে তো এরা দেখতে নলের মতো, এদের ভেতরে আবার পরিপাকনালী নামের আরেকটা নল আছে, এই জন্য এদের নাম কিন্তু হচ্ছে নলের ভেতরে নল। ওকে,
এরপরে চলো মলাস্কা পর্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিব। মলাস্কা পর্বের এক্সাম্পল হচ্ছে শামুক। এখানে শামুকের ছবিটা আঁকা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শামুকের পরিপাক নালী এটা দেখতে অনেকটা ইউ আকৃতির। শামুকের একটা জিহবা আছে, জিহবাটাকে বলে রেডুলা অথবা রেতি জিহবা। রেতি মানে হচ্ছে করাত, বুঝছো? এর জিহবাটা করাতের মতো। এর গায়ের উপর একটা পাতলা আবরণ আছে যার নাম হলো মেন্টাল। এই মেন্টাল আবরণটা কাইটিন দিয়ে গঠিত। এদের একটা খোলস থাকতে পারে, খোলসটা কিন্তু আবার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। বোঝো, শরীরে যে নরম অংশটা আছে তার উপরকার আবরণের নাম মেন্টল। মেন্টলের উপরে আবার খোলস থাকতে পারে, খোলসটা আবার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। এদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন মনে রাখবে। এদের রক্ত কিন্তু বর্ণহীন। বর্ণহীন রক্ত তার মানে রক্তের মধ্যে কোনো হিমোগ্লোবিন নাই, আছে হলে হিমোসায়ানিন। এবং এদের রক্ত সংবহন তন্ত্রটা হলো মুক্ত সংবহন। বুঝছো? এদের মুক্ত সংবহন মানে হলো কোনো রক্তনালী নাই, রক্তগুলো যেখানে খুশি যেতে পারে, রক্তগুলো মুক্ত। এই জন্য এই সংবহনটাকে বলে মুক্ত। মানুষের কিন্তু মুক্ত না, মানুষের বদ্ধ। মানুষের রক্তগুলো শুধু রক্তনালী দিয়ে চলাফেরা করে। এই রক্ত সংবহন তন্ত্রটা হলো মুক্ত। অ্যানিলিডার এক্সাম্পল হবে কেঁচো, জোক। এরা দেখো এদের শরীরের মধ্যে অনেক খণ্ড আছে। বুঝছো? শরীরের মধ্যে অসংখ্য খণ্ড আছে, এদেরকে বলে খণ্ডকায়িত প্রাণী। ছোট ছোট কিছু পা আছে, পাগুলোকে সিটি অথবা প্যারাপোডিয়া বলা হয়। এদের নেফ্রিডিয়া নামক এক ধরনের রেচন অঙ্গ আছে, এটাকে সেগমেন্টাল অঙ্গও বলা হয়, কারণ প্রত্যেকটা খণ্ডের মধ্যে আলাদা আলাদা নেফ্রিডিয়া থাকে। তাই এদের রক্ত সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা দিই, এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের রক্ত আমাদের মতো লাল, এবং এদের রক্ত সংবহন তন্ত্র আমাদের মতো, এদের রক্তনালী থাকে। এরপরে চলো আর্থ্রোপোডা। এই যে দেখো ঘাসফড়িং আছে না, ঘাসফড়িংই হচ্ছে আর্থ্রোপোডা। ঘাসফড়িংয়ের দেহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তোমাদের একটু বলে দিই। দেখো দেহটাকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করা হয় এবং খণ্ডগুলো কিন্তু মোটামুটি অসমান। এই জন্য এদেরকে বলা হয় অসম খণ্ডকায়ন। এদের দেহের মধ্যে অসম খণ্ডকায়ন বিদ্যমান। দেখা যায় যে মাথার দিকে 6টা খণ্ড মিলে তার মস্তক গঠিত, 3টা খণ্ড মিলে তার বক্ষ গঠিত এবং প্রায় 11টা খণ্ড মিলে তার উদর গঠিত। তাহলে দেহের মধ্যে অনেক খণ্ড আছে, কয়েকটা করে খণ্ড মিলে আবার অঞ্চল গঠন হয়, অঞ্চলকে বলা হয় ট্যাগমা। বুঝতে পারছো? কয়েকটা করে খণ্ড মিলে একটা করে অঞ্চল গঠিত হয়। 3টা খণ্ড মিলে বক্ষ অঞ্চল, 11টা খণ্ড মিলে উদর অঞ্চল, এরকম বিষয় আসলে। এদের মধ্যে অসম খণ্ডকায়ন আমরা পাচ্ছি। এদের দেখো অনেক রূপান্তর হয়। প্রথমে ডিমটা কিলবিলে পোকায় পরিণত হয়, যাকে বলে লার্ভা। তারপরে আবার একটা খোলসের মধ্যে লার্ভা আবদ্ধ হয়, যাকে বলে পিউপা। তারপর সেটা বিকশিত হয় একটা পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়, যেটাকে বলে ইমাগো। দেখছো যে এই কিলবিলে পোকাটা এরকম সুন্দর একটা প্রজাপতিতে পরিণত হয়। অনেক বেশি রূপান্তর বিদ্যমান এদের দেহের মধ্যে, রূপান্তর হয় এদের শরীরের মধ্যে। এদের দেহের মধ্যে দেখো অ্যান্টেনা আছে, এদের মধ্যে অ্যান্টেনা আছে। আর চোখগুলোকে বলা হয় পুঞ্জাক্ষী। বুঝছো? এদের চোখকে বলা হয় পুঞ্জাক্ষী, কারণ চোখগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চোখের সমষ্টি। পুঞ্জাক্ষী মানে হলো পুঞ্জ যোগ আখি। আমাদের চোখ মানে একটাই চোখ, কিন্তু এর চোখ অনেকগুলো চোখের সমষ্টি, এই জন্য এটাকে বলে পুঞ্জাক্ষী। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবে, দেহের মধ্যে এদের মালপিজিয়ান নালিকা বলে এক ধরনের জিনিস আছে। মালপিজিয়ান নালিকা আছে। এই মালপিজিয়ান নালিকা দিয়ে এরা কি করে? এরা হলো রেচন করে। এবং আরেকটা কথা মনে রাখবে, এদের রক্ত হলো বর্ণহীন। এদের রক্ত হচ্ছে বর্ণহীন এবং রক্ত হচ্ছে মুক্ত সংবহন, মানে রক্তগুলো যেখানে খুশি যেতে পারে, দেহের ভেতর দিয়ে ঘুরে বেড়াতে পারে রক্তগুলো। আর্থ্রোপোডার পরে আমরা পড়বো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার এক্সাম্পল হলো তারা মাছ। তোমরা মনে রাখবে তারা মাছের দেহের 2টা তল। তারা মাছ এভাবে থাকে, মাটির সাথে লেগে থাকে যে তলটা, সে তলটাকে বলা হয় বিমৌখিক তল। মাটির দিকে লেগে থাকে যে তলটা, সেটাকেই বলা হয় মৌখিক তল। মাটির দিকে লেগে থাকে যে তলটা, এটাকে বলা হয় মৌখিক তল, কারণ এখানে মুখ আছে। আর উপরের দিকের যে তলটা আছে, এই তলটাকে বলা হয় বিমৌখিক তল। এখানে থাকে হলো পায়ু। বিমৌখিক তলে থাকে পায়ু এবং পানি ছিদ্র। আর নিচের দিকের তারা মাছ তো এরকম দেখতে, এই নিচের দিকের যে তলটা, এটাকে বলে মৌখিক তল। এখানে মুখ থাকে, অ্যাম্বোল্যাক্রাল খাদ বলে একগুলো দাঁত থাকে, টিউব ফিট বা নালী পথ থাকে। এই যে দেখো ছোট ছোট নলের মতো কিছু পা আছে, এদের নাম হলো টিউব ফিট। যেটা হয় এদের দেহের ভেতরে এরকম দেখো কিছু নলের মাধ্যমে রক্তের মতো কিছু পদার্থ চলাফেরা করে। এই তন্ত্রটাকে বলে হিমাল তন্ত্র। এটা অনেকটা রক্ত সংবহন তন্ত্রের মতো কাজ করে। আমাদের যেমন রক্ত সংবহন তন্ত্র আছে, তার আছে হিমাল তন্ত্র। এবং দেহের ভেতরে পানি চলাচল করে, এটাকে বলে পানি সংবহন তন্ত্র। তাহলে একাইনোডার্মাটা পর্বের শরীরে পানি সংবহন তন্ত্র বিদ্যমান। ওকে, এরপরে চলো আমরা কর্ডাটা নিয়ে পড়ব। কর্ডাটা হলো 9 নম্বর পর্ব, আমাদের পর্ব। কর্ডাটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টেব্রাটা। সংজ্ঞাটা অনেকটা এরকম, যে সকল প্রাণীদের
ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে কিন্তু পরিণত অবস্থায় নটোকর্ডটা হারায় যায়, তারা হলো ইউরোকর্ডাটা। ভ্রূণ অবস্থায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় অর্থাৎ আজীবন নটোকর্ড থাকলে তাদের নাম হলো সেফালোকর্ডাটা। ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল, পরিণত অবস্থায় সেটা মেরুদণ্ড হয়েছে, তাদেরকে বলি কিন্তু আমরা ভার্টেব্রাটা। কর্ডাটা একটা ফাইলামের নাম, এটাকে 3টা সাব ফাইলামে ভাগ করা হলো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টেব্রাটা। পুরো ব্যাপারটাই হলো আসলে নটোকর্ডের উপর ভিত্তি করে। এখন নটোকর্ড ব্যাপারটা কি তোমাদের আমি একটু সংক্ষেপে বুঝাই দিই। তোমরা দেখবে আমাদের পিঠে মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডটায় আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলাম মেরুদণ্ড ছিল না, তখন আমাদের পিঠের এই জায়গাতে নরম একটা হাড্ডি ছিল, হাড্ডির মতো একটা জিনিস ছিল, কুড়মুড়ে হাড় ছিল, ওই জিনিসের নামই হলো নটোকর্ড। আমাদের যখন জন্ম হয়েছে, আমরা বড় হয়েছি, নটোকর্ডটা শক্ত হয়ে আমাদের মেরুদণ্ড গঠন করেছে, বুঝছো? যাদের এরকম নটোকর্ড মেরুদণ্ডতে রূপান্তরিত হয়, নরম নটোকর্ড শক্ত মেরুদণ্ডতে রূপান্তরিত হয়, তাদেরকে বলে ভার্টেব্রাটা। যাদের দেহে আজীবন নটোকর্ড থাকে তাদেরকে বলে সেফালোকর্ডাটা। আর যাদের নটোকর্ডটা একদমই হারায় যায় তাদেরকে বলা হয় ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটাকে 3 ভাগে ভাগ করা হয়, অ্যাসিডিয়া, থেলিয়াসিয়া এবং লার্ভেসিয়া। এদিকে ভার্টেব্রাটার একটা শ্রেণীবিন্যাস আছে, এটা আমরা পরে যাব, এটা আমরা পরে একটু পড়বো, আপাতত থাক। আমরা একটু ইউরোকর্ডাটা নিয়ে পড়াশোনা করি। দেখো, এই প্রাণীটাই হলো ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা যখন ভ্রূণ অবস্থায় থাকে বা লার্ভা দশায় থাকে তখন তার দেখো লেজের মধ্যে নটোকর্ড আছে। লার্ভাটা অনেকটা ব্যাঙের পোনার মতো দেখতে, এই জন্য নাম হলো ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল মানে ব্যাঙের পোনা। এই লার্ভাটা যখন বিকশিত হয় তখন ওর এরকম শেপ হয়ে যায়। দেখো, এটা কিন্তু কর্ডাটা পর্বের একটা প্রাণী, কিন্তু দেখতে অনেকটা বদনার মতো। এটাই হলো ইউরোকর্ডাটা পর্বের প্রাণী। এটা হলো একটা পূর্ণাঙ্গ দশা। এর গায়ের মধ্যে কিছু নল থাকে, নলগুলোকে বলা হয় সাইফন। এদিক দিয়ে পানি প্রবেশ করে আর এদিক দিয়ে পানি বের হয়ে যায়, পানি যাতায়াত করতে পারে বলে এটাকে সাগর ফোয়ারাও বলা হয়। এর গায়ের যে আবরণটা, সে আবরণকে বলা হয় টিউনিক অথবা টেস্ট। এই হলো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, বুঝছো? আচ্ছা, এবার চলো সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের একটু বৈশিষ্ট্য জেনে নেব। আমরা শুনেছি এদের দেহে আজীবন নটোকর্ড থাকে, আজীবন মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত এদের নটোকর্ড থাকে, এবং এদের দেহে এরকম কিছু মাসল থাকে যাদের নাম হলো মায়োটম। দেখো, এদের দেহের সামনের অংশটাও সুচালো, পেছনের অংশটাও সুচালো। সামনে এবং পেছনে উভয় প্রান্ত সুচালো বলে এদেরকে বলা হয় অ্যাম্ফি অক্সাস। অ্যাম্ফি মানে উভয়, অক্সাস মানে হলো ধারালো। এদের শরীরটা অনেকটা বল্লমের মতো, যুদ্ধ করার সময় এরকম করে বল্লম নিক্ষেপ করা হতো না, ওই বল্লমের মতো এদের শরীর। এই জন্য এদেরকে বলা হয় ল্যান্সিউলেট বা বল্লমাকার শরীর। এদের মুখের মধ্যে এই জায়গাতে কোনো ফুলকা আছে, এই জায়গাতে ফুলকা থাকে, এই জন্য এদেরকে বলা হয় ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিও মানে হলো ফুলকা, স্টোমা মানে হলো মুখ। এদের মুখের মধ্যে ফুলকা বিদ্যমান, এই জন্য এদেরকে বলা হয় ব্রাঙ্কিওস্টোমা। এই হলো সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের, উপপর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এবার চলো আমরা ভার্টেব্রাটা নিয়ে পড়াশোনা করব। ভার্টেব্রাটা কোনটা মনে আছে? এই যে এখানে চলে আসে আবার, এই যে এটা ভার্টেব্রাটা। ভার্টেব্রাটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সাইক্লোস্টোমাটা বা একনাথা এবং ন্যাথোস্টোমাটা। সাইক্লো মানে গোল, স্টোমাটা মানে মুখ। ভার্টেব্রাটার এই প্রাণীদের মুখটা অনেকটা গোল, মুখে কোনো চোয়াল থাকে না বলে একনাথাও বলা হয়। এ মানে নাই, ন্যাথা মানে হলো চোয়াল, মুখে এদের কোনো চোয়াল নাই। আরেকটা গ্রুপের নাম হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথো মানে চোয়াল, স্টোমাটা মানে হলো মুখ, মুখের মধ্যে চোয়াল থাকবে, যেমন আমরা, আমাদের মুখে চোয়াল আছে। মুখে চোয়াল নাই যারা, তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়, মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা। আর যাদের হচ্ছে মুখে চোয়াল থাকে তাদেরকে দেখো 7 ভাগে ভাগ করা হয়, ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো, এই শ্রেণীবিন্যাসটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে অনেক সময় সিকিউ আসে। সিকিউ অনেক সময় এভাবে আসে, ন্যাথোস্টোমাটার জায়গায় এ লিখলো, লিখে বললো এ এর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করো, তখন তোমার মিক্সিনি আর পেট্রোমাইজনটিটা নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, সাইক্লোস্টোমাটা শ্রেণীবিন্যাস লিখতে বললে এগুলা লিখবে। আর ন্যাথোস্টোমাটার যদি শ্রেণীবিন্যাস মনে করো বি এর শ্রেণীবিন্যাস লিখো, তাহলে এই 7টা ক্লাস নিয়ে তোমার আলোচনা করতে হবে, বুঝছো? এখানে 7টা ক্লাস আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা এগুলো নিয়ে এখন পড়াশোনা করব। চলো আমরা, এই যে দেখো ভার্টেব্রাটার শ্রেণীবিন্যাস, সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা 2 প্রকার। ন্যাথোস্টোমাটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, মিক্সিনি আর পেট্রোমাইজনটিটা। সরি, সাইক্লোস্টোমাটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা। আর ন্যাথোস্টোমাটাকে 7 ভাগে ভাগ করা হয়, ওই ভাগগুলো আমরা পরে দেখব। সাইক্লোস্টোমাটার 2টা ভাগের নাম হলো মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা। মিক্সিনি মানে হলো পিচ্ছিল, এই মাছগুলো দেখো অনেক পিচ্ছিল হয়। পেট্রো শব্দের মানে পাথর, মাইজন শব্দের মানে চোষণ। এই মাছগুলো পাথর চুষে চুষে খাবার খায়, এই জন্য এদের নাম হলো পেট্রোমাইজনটিটা। মিক্সিনের বৈশিষ্ট্য হচ্ছে দেখো পিঠে কোনো পাখনা নাই, কিন্তু পেট্রোমাইজনটিটা দেখো পিঠে পাখনা আছে। মিক্সিনের গায়ের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 প্রায় 15 জোড়া ছিদ্র আছে, কিন্তু পেট্রোমাইজনটিটার গুণে গুণে 7 জোড়া ছিদ্র আছে দেহে। এদের দেখো নাক এবং মুখ কানেক্টেড মিক্সিনিতে,
আর পেট্রোমাইজেন্টিডার যে মাছগুলো, এদের নাক মুখ পরস্পরের থেকে আলাদা। মিক্সিনি যারা, এদের কোনো লার্ভা নাই, কিন্তু পেট্রোমাইজেন্টিডাদের অ্যামোসিট নামক এক ধরনের লার্ভা আছে। মিক্সিনিদেরকে হ্যাকফিশ অথবা স্লাইম ইল নামে ডাকা হয়, আর পেট্রোমাইজেন্টিডাদের ল্যাম্প্রে বলে ডাকা হয়। এই দুটা মাছের শ্রেণীবিন্যাস একটু মনে রেখে, এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হয়। এবার চলো এই জিনিসটা আমরা এখন পড়বো। কোনটা পড়বো জানো? এই ন্যাথোস্টোমাটা যে 7টা ক্লাস আছে না, এই 7টা ক্লাস নিয়ে এবার আমরা পড়াশোনা করব। ন্যাথোস্টোমাটার 7টা ক্লাস নিয়ে এবার আমরা পড়াশোনা করব। দেখো, ন্যাথোস্টোমাটার 7টা ক্লাসের মধ্যে প্রথম 3টা ক্লাস হলো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটারেজি আর সার্কোপটারেজি। 3টা ক্লাস হলো। 4 নম্বর ক্লাস হলো অ্যামফিবিয়া, 5 নম্বর রেপটিলিয়া, 6 এভিস এবং 7 হলো ম্যামালিয়া। এই হলো ন্যাথোস্টোমাটার 7টা ক্লাস। প্রথম 3টা ক্লাসের সব সদস্যই হলো মাছ। কন্ড্রিকথিস মানে তরুণাস্থিময় মাছ, যেমন হাঙ্গর। অ্যাক্টিনোপটারেজি মানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যেমন রুই কাতলা। আর সার্কোপটারেজি মানে হলো সিলাকান্থ মাছ। এই মাছগুলো নর্মালি আমরা চিনি না, আফ্রিকা অঞ্চলে এদেরকে পাওয়া যায়। আচ্ছা, 3 রকম মাছের যদি কম্পেয়ার আমরা করি, হাঙর টাইপের মাছের গায়ের মধ্যে তরুণাস্থি বা কুরমুরে হাড় আছে, কিন্তু রুই কাতলা মাছ আর সিলাকান্থ মাছের গায়ের মধ্যে কাঁটা আছে, অ্যাকচুয়াল অস্থি আছে। কন্ড্রিকথিস টাইপের যে মাছ, হাঙ্গর মাছ, এদের যে পাখনাগুলো আছে, পাখনাতেও কুরমুরে হাড় বা তরুণাস্থি থাকে। কিন্তু রুই কাতলা মাছ বলো আর সার্কোপটারেজি টাইপের মাছ বলো, এদের পাখনাগুলোতে দেখো কি আছে। অ্যাক্টিনোপটারেজির পাখনাতে আছে হলো কাঁটা, এবং সার্কোপটারেজির পাখনাগুলোতে আছে হলো মাংস। 3টার লেজের একটু কম্পেয়ার করো। তুমি হাঙ্গরের লেজ দেখবে, লেজের 2 মাথাগুলো অসমান, এই টাইপের লেজকে বলা হয় হেটারোসার্কাল লেজ। কিন্তু অ্যাক্টিনোপটারেজি যারা, এদের লেজের দেখো 2 মাথাটা সমান, এই লেজকে বলা হয় হোমোসার্কাল লেজ। আর সার্কোপটারেজি যারা, এদের লেজটা দেখো 2 খণ্ড একত্রিত হয়েছে, এরকম লেজকে বলা হয় ডাইফিসার্কাল লেজ। তারপরে দেখো কন্ড্রিকথিস বা হাঙ্গর মাছ, এদের যে আইসটা আছে কাঁটার মতো দেখতে, এটাকে বলে প্লাকয়েড আইস। রুই কাতলা টাইপের মাছের আইসটা অনেকটা গোল, এই টাইপের আইসকে বলা হয় সাইক্লয়েড আইস। আর এদের আইসগুলো এরকম ছোট ছোট দানার মতো, এটাকে বলে গ্যানয়েড আইস। কন্ড্রিকথিস যারা, তাদের কোনো পটকা নাই, মানে হাঙ্গর মাছের পটকা নাই। রুই কাতলা মাছ আর এই যে সিলাকান্থ মাছের পটকা আছে। আচ্ছা, এবার এখানে আসো। আমরা 4 নম্বর ক্লাস থেকে শুরু করে 7 নম্বর ক্লাস পর্যন্ত পড়ব। 4 নম্বর ক্লাস এর নাম হলো অ্যামফিবিয়া, মানে উভচর, এর এক্সাম্পল ব্যাং। 5 নম্বর ক্লাস এর নাম হলো রেপটিলিয়া বা সরীসৃপ, এদের এক্সাম্পল হলো সাপ এবং কুমির। 6 নম্বর ক্লাসের নাম হলো এভিস, এর এক্সাম্পল হলো দোয়েল। 7 নম্বর ক্লাসের নাম হচ্ছে ম্যামালিয়া, এর এক্সাম্পল হলো মানুষ, তিমি, বাদুর, ডলফিন। শোনো, তিমি কিন্তু মাছ চিন্তা করি আমরা, কিন্তু তিমি কোনো মাছ নাই, স্তন্যপায়ী। বাদুর এটা পাখি মনে করি, এটাও একটা স্তন্যপায়ী। ডলফিনও একটা স্তন্যপায়ী, বুঝছো? ওরা আমাদের মতোই বাচ্চাকে দুধ পান করে। এখন এদের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, ত্বকের কথা চিন্তা করি, ব্যাঙের ত্বকটা হলো নরম, আর্দ্র এবং গ্রন্থিময়। সাপ বা কুমিরের এদের ত্বকটা কিন্তু শক্ত, আইশযুক্ত এবং শুকনা। পাখিদের ত্বকের মধ্যে পালক থাকে, আর আমাদের ত্বকের মধ্যে লোম থাকে। হাতের ব্যাপারটা যদি চিন্তা করি, যারা উভচর ব্যাঙ, তাদের দেখো 4টা হাত থাকে বা 4টা পা থাকে। সামনের পা যেটা, সেখানে 4টি করে আঙ্গুল থাকে, আর পেছনের পায়ে 5টা করে আঙ্গুল থাকে। আঙ্গুলগুলো হয় সবসময় নখরবিহীন, মানে আঙ্গুলে কোনো নখ থাকে না। তারপরে দেখো রেপটিলিয়া, যেমন কুমিরের কথা চিন্তা করো, সাপের তো কোনো পা নাই। কুমিরের সামনের পাতে 5টা করে আঙ্গুল থাকে, পেছনের পায়েও 5টা করে আঙ্গুল থাকে, এবং আঙ্গুলগুলোতে নখ থাকে। পাখিদেরও দেখো 4টা পা থাকে, সামনের পাটা ডানায় রূপান্তরিত হয়, আর পেছনের পাটা পা হিসেবেই থাকে, নখ থাকে। মানুষের দেখো, মানুষেরও 4টা করে পা, সামনের পাটা হাতে রূপান্তরিত হয়, আর পেছনের পাটা পা হিসেবেই থাকে, নখ থাকে। এবার হার্টের কম্প্যারিজনটা আমরা একটু দেখি। মানুষের হার্টে 4টা চেম্বার, 2টা অলিন্দ, 2টা নিলয়। পাখিদের হার্টের মধ্যেও 4টা চেম্বার, 2টা অলিন্দ, 2টা নিলয়। এখন রেপটিলিয়ার কুমিরের হার্ট, বুঝছো? কুমিরের হার্টে 4টা চেম্বার, 2টা অলিন্দ, 2টা নিলয়। কিন্তু কুমির ব্যতীত বাদবাকি যত সরীসৃপ আছে, তাদের হার্টের মধ্যে অসম্পূর্ণভাবে 4টা চেম্বার থাকে। মানে 2টা নিলয় ঠিকঠাক মতো থাকলেও 2টা নিলয়ের মাঝখানে সেপারেশনটা ঠিকঠাক মতো থাকে না। তার মানে সরীসৃপরা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ধারণ করে। ব্যাঙ যারা, এদের হার্টে 3টা চেম্বার, 2টা অলিন্দ আর 1টা নিলয়। এবার রক্তের ব্যাপারটা যদি বলি, ব্যাঙেদের রক্ত ঠান্ডা এবং এদেরকে বলে একটোথার্মিক। সাপেদের রক্ত ঠান্ডা এবং এদেরকে বলে একটোথার্মিক। একটু শব্দের মানে হলো বাইরে, থার্ম মানে হলো তাপ। যে সকল প্রাণীদের দেহে তাপ তৈরি করার কোনো ক্ষমতা নাই, তাপ তারা বাইরে থেকে সংগ্রহ করে, তাদেরকে কিন্তু বলা হয় একটোথার্মিক।
এদিকে দেখো পাখিরা আমাদের মতোই উষ্ণ রক্ত বিশিষ্ট এবং এন্ডোথার্মিক। আমরা মানুষেরা, আমাদের রক্ত উষ্ণ এবং আমরাও এন্ডোথার্মিক। এন্ডো মানে ভেতরেই, থার্ম মানে হলো তাপ। আমাদের দেহের ভেতরেই তাপ তৈরি করার ক্ষমতা আছে, এই জন্য আমরা হলাম এন্ডোথার্মিক। এই হচ্ছে বিষয়। আমরা সব রকম কিন্তু শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। আশা করি এই অধ্যায়ে সিকিউ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যেভাবে সিকিউ আসুক তোমরা অ্যান্সার করতে পারবে। এখন কথা হচ্ছে এমসিকিউ এর জন্য তোমরা কি করবে। এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কয়েক হাজার এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। তোমাদের শেষ সময়ে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 এমসিকিউ বাছাই করে একটা পিডিএফ বানিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ 2000 এমসিকিউ বাছাই করে আরেকটা পিডিএফ বানিয়েছি। যারা একটু বেশি পড়তে চাও তারা 2000 এমসিকিউর এই পিডিএফটা মুখস্থ করবে, আর যারা একটু কম পড়তে চাও 1000 এমসিকিউর পিডিএফটা তোমাদেরকে পড়তে হবে। এবং এই এমসিকিউগুলো সলভ করে আমি 10 ঘন্টার একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসে এমসিকিউগুলো কিভাবে মনে রাখা যেতে পারে তার যে ট্রিকগুলো সেগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। এই কোর্স ফি মাত্র 199 টাকা। শেষ টাইমে এই 199 টাকা খরচ করে তোমরা যদি এই কোর্সে যুক্ত হয়ে যাও, বায়োলজির এমসিকিউ নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না। মোটামুটি 10 ঘন্টার ক্লাস, 10 ঘন্টার ক্লাস সময় বাড়িয়ে দেখলে তোমরা মোটামুটি 5-6 ঘন্টায় ক্লাসটা দেখা শেষ করবে, আর 5-6 ঘন্টা নিজে একটু প্র্যাকটিস করবে। বায়োলজির এমসিকিউয়ে 25-এর মধ্যে ইজিলি 20+ তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। তাহলে এই কোর্সটাতে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে তোমরা যেটা করবে, কমেন্টে 2000 এমসিকিউ লিখবে, জাস্ট কমেন্টটা করে দিবে, তাহলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নিব। এছাড়াও কোর্সে যুক্ত হওয়ার লিঙ্কও দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করেও তোমরা কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। যারা এখনও সন্দেহ করছো যে কেমন আসলে কোর্সটা হবে, পিডিএফগুলো তোমাদেরকে জাস্ট দেখায়। দেখো এই যে 1000 এমসিকিউর পিডিএফ, এইটা এখানে সবগুলো এমসিকিউ দেখো এরকম প্রশ্ন উত্তর আকারে সাজানো আছে। পড়ার জন্য খুব এটা সহযোগী হবে তোমাদের। আর এই পিডিএফটা দেখো 2000 এমসিকিউর পিডিএফ, যেটা এখানে আবার জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনও দেওয়া আছে। দেখো এই পিডিএফটাতে সব ধরনের এমসিকিউ আছে, উদ্দীপকওয়ালা এমসিকিউ, ছবিওয়ালা এমসিকিউ, ওই 3টা অপশনাল এমসিকিউ সব কিন্তু তুমি এখানে পাবে। এখানে অ্যান্সার আছে। এই এমসিকিউ এর আরেকটা ভার্সন আছে, দেখো যেখানে অ্যান্সার ছাড়া, সেম পিডিএফ অ্যান্সার ছাড়া। এটা আমার পরামর্শ যে তোমরা অ্যান্সার ছাড়া এই পিডিএফটা প্রিন্ট করে নিবে বাইরে থেকে। প্রিন্ট করে নিয়ে নিজে নিজে একটু অ্যান্সারগুলো দাগানোর চেষ্টা করবে, তাহলে খুবই সুন্দর একটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত তোমরা যদি এই কোর্সটা নিতে চাও, জাস্ট 2000 এমসিকিউ লিখে কমেন্ট করে দাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিব। আমাদের ক্লাস এখনো শেষ হয়নি। আমরা সিকিউগুলোর উত্তর কি হবে এবং সিকিউগুলোর বেসিক সেটা আমরা জেনেছি, সিকিউগুলো আসে কিভাবে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। সিকিউগুলো কিভাবে আসে পরীক্ষায়। দেখো প্রাণীজগতে 3টা পর্বে রেচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে শিখাকোষ, নেফ্রিডিয়া এবং কক্সাল গ্রন্থি। উদ্দীপকে উল্লেখিত প্রথম ধরনের কোষ বিশিষ্ট পর্বের উদাহরণ আলোচনা করো। মানে এই যে প্রথমে আছে হলো শিখাকোষ, শিখাকোষ বিশিষ্ট পর্বের আলোচনা করতে হবে। শিখাকোষ থাকে হলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের, তার মানে প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমাকে আলোচনা করতে হবে। বুঝছো? এই যে দেখো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া কিন্তু থাকে হলো অ্যানেলিডাতে, অ্যানেলিডা থেকে হয়তো কোনো প্রশ্ন। কক্সাল গ্রন্থি, এটা কিন্তু থাকে হলো আর্থোপোডাতে, এখানে আর্থোপোডা নিয়ে হয়তো কিছু লিখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটারই ঘ দেখো, উদ্দীপকে উল্লেখিত শেষ দুটি অঙ্গবহনকারী পর্বের মধ্যে তুলনা করো। তার মানে নেফ্রিডিয়া এবং কক্সাল, এটা আছে হলো তোমার অ্যানেলিডাতে, আর এটা আছে হলো তোমার আর্থোপোডাতে। তার মানে অ্যানেলিডা এবং আর্থোপোডার মধ্যে তোমার কম্পেয়ার করতে হবে। তোমাদের পর্বগুলোর বৈশিষ্ট্য পড়িয়েছে, ওই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে কম্পেয়ার করে দিবে। তারপরে দেখো জীববিজ্ঞান ল্যাবে দুটি চার্ট টাঙানো আছে, যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী শ্রেণীবিন্যাস। প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী শ্রেণীবিন্যাস কিন্তু আমি পড়িয়েছি। দ্বিতীয়টি ন্যাথোস্টোমাটা অধিশ্রেণী 60টি শ্রেণীর নাম সহ উদাহরণের চার্ট। ন্যাথোস্টোমাটা এই অধিশ্রেণীটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়। কোনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টারেজি, সার্কোপ্টারেজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস ম্যামালিয়া। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে পড়ালাম। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত প্রথম চার্টের শ্রেণীবিন্যাস দাও। এই যে দেখো প্রতিসাম্যতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস আলোচনা করতে হবে। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় চার্টের 1 থেকে 4 নম্বর শ্রেণীর প্রতিটি 2টি করে বৈশিষ্ট্য আর একটা করে উদাহরণ দিতে হবে। তার মানে এই যে দেখো ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণীর মধ্যে প্রথম 4টা শ্রেণীর তোমার হচ্ছে 2টা করে বৈশিষ্ট্য আর একটা করে উদাহরণ দিতে হবে। যে দেখো ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণী আছে, প্রথম 4টা শ্রেণীর বৈশিষ্ট্য আর উদাহরণ তোমাকে আলোচনা করতে হবে। এই যে দেখো 7টা শ্রেণী আমি এখানে লিখেছি। আমার পরামর্শ তোমরা 7টা শ্রেণী মুখস্থ করো, যদিও পরীক্ষায় আসেনি তো মুখস্থ করো। আমি তোমাদের আগেও একবার পড়িয়েছি। কোনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টারেজি, সার্কোপ্টারেজি এগুলো হলো মাছ, অ্যাম্ফিবিয়া ব্যাং, রেপ্টিলিয়া সরীসৃপ, এভিস পাখি, আর ম্যামালিয়া হলো স্তন্যপায়ী। দেখো উত্তরটা এখানে লেখা আছে, একটু পড়ে নিও, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, বলা হচ্ছে উদ্দীপকের ওয়াই এবং জেড এর মধ্যে কোনটি বেশি উন্নত। ওয়াই কি বলতো? উভয় প্রান্ত সরু নলাকার পরজীবী, তার মানে হলো এটা নেমাটোডা।
উভয় প্রান্ত সরু নেমাটোডারই। আর প্রকৃত খণ্ডকায়িত প্রাণী অবশ্যই অ্যানিলিডা এটা। আচ্ছা, এই দুটার মধ্যে কে বেশি উন্নত? অ্যানিলিডা বেশি উন্নত। কেন উন্নত তোমাকে একটু কম্পেয়ার করে দেখাতে হবে। গোলকৃমির চেয়ে কেঁচো কেন উন্নত তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, উদ্দীপকে পি চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য: নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। ঠিক আছে, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। তার মানে এই যে পি বলতে মলাস্কার কথা বোঝানো হচ্ছে। মলাস্কার বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। আমরা জানি উদ্দীপকে উল্লেখিত কিউ এবং তার পরবর্তী, এখানে কিউ আছে বুঝছো, কোনো কারণে লেখাটা একটু ঝামেলা হয়েছে। কিউ এবং তার পরবর্তী পর্বের প্রধান বৈসাদৃশ্য: নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার বৈসাদৃশ্য আলোচনা করতে হবে তোমার। হানিফ স্যার জীববিজ্ঞান গবেষণাগারে সংরক্ষিত কতগুলো প্রাণী, যেমন ফিতাকৃমি, প্লাটিহেলমিনথিস, গোলকৃমি, নেমাটোডা, চিংড়ি, আর্থ্রোপোডা, ইলিশ, করডাটা, এগুলো দেখালেন। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত তৃতীয় প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্য: আর্থ্রোপোডার শনাক্তকারী বৈশিষ্ট্য। তৃতীয় হলো চিংড়ি, এটা হলো আর্থ্রোপোডার সদস্য। উদ্দীপকে শেষোক্ত প্রাণীটি অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত। শেষের প্রাণী হলো ইলিশ, ইলিশ হলো করডাটার সদস্য। করডাটা এই ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি এদের চেয়ে কেন উন্নত তোমাকে লিখতে হবে। মানুষেরা কেন অন্যদের থেকে উন্নত সেটাই তোমাকে লিখতে হবে। উদ্দীপকে বি চিহ্নিত প্রাণীটির উপপর্বের বৈশিষ্ট্য: বি চিহ্নিত প্রাণী কোনটা? যে এই যে এটা হলো বি চিহ্নিত প্রাণী, তাই না? এটা দ্বারা কিন্তু সেফালোকর্ডাটা বোঝানো হচ্ছে। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে। উদ্দীপকে এ এবং সি চিহ্নিত প্রাণী এবং দুটি একই পর্বের হলো উপপর্ব ভিন্ন। এ এবং সি, এ মানে হলো ইউরোকর্ডাটা, আর সি বলতে বোঝানো হচ্ছে কিন্তু ভার্টেব্রাটা। হ্যাঁ, আমরা জানি এরা সবাই হলো করডাটার সদস্য, এরা হলো সবাই করডাটার সদস্য, কিন্তু ইউরোকর্ডাটা এবং হলো ভার্টিব্রাটা এরা হলো আলাদা উপপর্বের সদস্য। যদি এই ক্লাসটার তোমরা স্লাইড পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হয় যেও, সেখানে স্লাইডগুলো তোমরা পাবে। নেক্সটে কোন চ্যাপ্টারের ক্লাসটা তোমার খুব বেশি প্রয়োজন সেটা একটু কমেন্ট করে জানিও। এবং আমাদের ওই 2000 MCQ এর কোর্সে যদি যুক্ত হতে চাও, জাস্ট 2000 MCQ লিখে একটা কমেন্ট করো, তাহলে আমাদের কোর্সে যুক্ত হওয়ার পদ্ধতি তোমাকে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ।